যে আশ্রিতরা যে হিন্দুরা আশ্রয় নিয়েছিলেন একটি স্কুলের মধ্যে প্রাণ বাঁচিয়ে সেই হিন্দুদের কি অবস্থা জানেন? তাদের বাড়ি ফেরাচ্ছে প্রশাসন। কি বলে ফেরাচ্ছে জানেন? বাড়ি যেতে হবে। তারা কি বলছে জানেন? তারা বলছেন আমাদের বাড়ি পুড়ে গিয়েছে, সব ধ্বংস হয়ে গিয়েছে, আমরা বাড়ি গিয়ে করব কি? বাড়িতে আছেটা কি? অর্থাৎ এক প্রকার জোর করে তাদের বাড়ি ফিরিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি ফিরিয়ে প্রশাসন প্রমাণ করার চেষ্টা করছে যে সব কিছু নর্মাল, ভীষণ নর্মাল। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তো সময় হলে ঠিক যাব, সেই সময়টা কবে হবে মুখ্যমন্ত্রী ম্যাডাম? প্রশ্ন করছেন হিন্দুরা। তার কারণ রাজ্যপাল গেলেন, সুকান্ত মজুমদার গেলেন, জাতীয় মানবাধিকার কমিশন গেল, জাতীয় মহিলা কমিশন গেল, একজন ব্যক্তি শুধু যেতে পারেননি এখনো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তার সঠিক সময় হয়নি। আপনি বললেন গেলে হিংসা হতে পারে, সুকান্ত মজুমদার গেলেন, কই হিংসা হলো? রাজ্যপাল গেলেন, কই হিংসা হলো? মিথ্যাচার প্রশ্ন করছি, মিথ্যাচার করে কতদিন চালানো যায় প্রশ্ন করছি। এবার আসি এই সমাজের একটি বিশেষ একটি বর্গ, বিশেষ একটি সম্প্রদায়, বিশেষ একটি সেকশনের বিষয়ে কথা বলতে। এই সমাজে এক শ্রেণী নিজেদেরকে বুদ্ধিজীবী বলেন, কথায় কথায় তারা মিছিল বের করেন, কোনো কিছু হলে তার প্রতিবাদ করেন, গণতন্ত্র যদি কোনোভাবে আক্রমণের মুখে পড়ে তারা মোমবাতি জ্বালান। সেই বুদ্ধিজীবীরা আজ দুঃখের সঙ্গে জানাচ্ছি নিজেদের মোমবাতি হারিয়ে ফেলেছেন। বেচারা বুদ্ধিজীবীদের মোমবাতি হারিয়ে গিয়েছে। তারা নিজেদের বিভিন্ন, কেউ পেন্টিং করেন, কেউ অ্যাক্টিং করেন, কেউ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, সেই পেশা থেকে সময় বার করে গণতন্ত্রের জন্য সাধারণত লড়াই করে থাকেন মোমবাতি হাতে। কিন্তু এখন দুঃখের বিষয় হলো তাদের মোমবাতিগুলো কোথাও রেখে তারা ভুলে গিয়েছেন। তাদের জন্য আমি আজ মোমবাতি নিয়ে এসেছি। এই রাজ্যের বুদ্ধিজীবী যারা প্রতিবাদ করতে চাইছেন কিন্তু করতে পারছেন না, কারণ আপনাদের মোমবাতি হারিয়ে গিয়েছে। আপনারা কোনো একটি বিশেষ জায়গায় মোমবাতি রেখেছেন হয়তো যত্ন করে, তারপর ভুলে গিয়েছেন, বা সেই মোমবাতি আর রিট্রিভ করতে পারছেন না, আর ফেরত পেতে পারছেন না, হয়তো এমন জায়গায় রেখে দিয়েছেন। তাদের জন্য আমি আজ এই দেখুন মোমবাতি এনেছি। এই রাজ্যের বুদ্ধিজীবী, বিভিন্ন পেশায় যুক্ত থাকা অভিনেতা, অভিনেত্রী, পেন্টার, নাট্যকর্মী, আরও কারা কারা আছেন না, বিভিন্ন সময় থাকেন, কবি, সাহিত্যিক, এসএসসির মঞ্চে কবিতা পড়তে উঠেছিলেন না কবি, পেন্টিং করেন, আঁকেন, ছবি আঁকেন, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন সময় দেখা গিয়েছে গণতান্ত্রিক আন্দোলন করতে। আজ হিন্দুদের প্রাণ গিয়েছে, বাড়ি গিয়েছে, ঘর জ্বলে গিয়েছে। আপনারা কোথায় হে বুদ্ধিজীবী? আপনাদের মোমবাতি হারিয়ে গিয়েছে, কোথাও রেখে ভুলে গিয়েছেন, আর সেই মোমবাতি এমন জায়গায় রেখেছেন আর ফিরে পাচ্ছেন না, হারিয়ে গিয়েছে সেই মোমবাতি। আমার কাছে আছে, আমার থেকে নিয়ে যান কিশলয়ের অগ্নিবাণে। আমি কিশলয়, আমি এই শো হলে অবশ্যই এই মোমবাতি অ্যাভেলেবেল করব প্রত্যেক বুদ্ধিজীবীর জন্য। নাকি বুদ্ধিজীবীরা আসলে নিজেদের মোমবাতির সঙ্গে নিজেদের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে আজ এই রাজ্যে? কারণ যতক্ষণ পর্যন্ত না মেরুদণ্ড বিক্রি হয় এই রাজ্যে, ততক্ষণ পর্যন্ত বুদ্ধিজীবীরা নিজেদের জীবিকা বাঁচিয়ে রাখতে পারেন না এই রাজ্যে। নিজের জীবিকা এবং পেটের জন্য যারা নিজেদের বুদ্ধিজীবী বলেন তারা নিজেদের বুদ্ধি বেচে দিয়েছেন। প্রশ্ন করছি, দেখাবো আজকে কিভাবে সুকান্ত মজুমদার গেলেন, সেখানে হাউ হাউ করে কাঁদলেন কয়েকজন। সুকান্ত মজুমদারের জায়গায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারতেন, তাহলেও দেখাতাম। সেটা অন্য কেউ হতে পারতেন, তাহলেও দেখাতাম। আজ গেছেন সুকান্ত মজুমদার, কি করব বলুন? মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, বুদ্ধিজীবীরা যাননি, সুকান্ত মজুমদার গিয়েছেন, বাধ্য হয়ে দেখাচ্ছি। দেখুন, সুকান্ত মজুমদার আজ গেলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনিও দেখুন, আপনিও হয়তো ভবিষ্যতে যাবেন, আপনার সামনেও কাঁদবে, কিন্তু আপনার এখনো সময় হয়নি। দেখুন কিভাবে হাউ হাউ করে কাঁদছেন মুর্শিদাবাদের হিন্দুরা। দেখুন কান্নাটা, আজ চোখের জল দেখুন, আপনি আবার দেখুন, প্রতিদিন দেখেন, আজকে আবার দেখুন, রিপিট রিপিট রিপিট। দেখুন, এবং একই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি একসঙ্গে একেবারে যখন প্রতিশ্রুতি দিচ্ছেন নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারকে, একই সঙ্গে তারা জানাচ্ছেন একসঙ্গে বেঁধে থাকার, লড়াই করার জন্য। বারবার
বারবার রব উঠছে যে বিএসএফ ক্যাম্প চাই, বিএসএফ ক্যাম্প চাই, বিএসএফ ক্যাম্প না হলে এখানে হয়তো বাঁচা পর্যন্ত যাবে না। এই বক্তব্য কিন্তু বারবার তুলছেন। পরিবারের একের পর এক সদস্যরা আসছেন সুকান্ত মজুমদারকে সামনে পেয়ে যেন কোথাও গিয়ে তাদের মনে যে চাপা ক্ষোভ, সেই ক্ষোভ বার করে দিচ্ছেন, সেই ক্ষোভ সামনে নিয়ে আসছেন এবং কোথাও গিয়ে প্রতিশ্রুতিও দিচ্ছেন সুকান্ত মজুমদার যে যথাসাধ্য পাশে থাকবেন। প্রথম দিন যেদিন ঘটনা ঘটেছে তারপরে আচ্ছা সেদিন থেকে ফোনে যোগাযোগ রাখে। হ্যাঁ ওই যে নাম্বার আছে ওই নাম্বারে মজুমদার মূলত এসেছিলেন এই জাফরাবাদে যে নিহত বাবা এবং ছেলে, শামশেরগঞ্জে নিহত বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসের বাড়িতে, এবং সেখানে তাকে সামনে পেয়ে কার্যত এখানে যারা বাসিন্দারা ছিলেন, গ্রামবাসীরা ছিলেন, তারা কার্যত সামনে কান্নায় ফেটে পড়েন, তাদের ক্ষোভ প্রকাশ করেন যে কিভাবে 4 ঘন্টা ধরে তাণ্ডব চলে এবং সেই তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় একের পর এক গ্রাম। এমন বক্তব্য শুনতে পাওয়া যায়। সুকান্ত মজুমদারের তরফ থেকে পাল্টে প্রতিশ্রুতি দেওয়া হয়, আমরা কেন্দ্রে কথা বলবো, রাজ্য সরকারের অনুমতি দরকার, এই বিএসএফ ক্যাম্প যাতে স্থায়ী করা যায় সেটার জন্য তারা নিশ্চিতভাবে দেখবেন। আলোচনা যাওয়ার আগে, ডিবেটে যাওয়ার আগে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ নিয়ে কি বলছেন দ্রুত শোনাবো, ফিরবো আলোচনায়। আজকে আমার লয়ার মেনশন করেছে বুধবার রেখেছেন, আমি আশা করি বুধবার অর্ডার পাবো এবং আগামী যতদিন না আমি ওদের বাড়ি ঘর দুয়ার মন্দির স্বাভাবিক করতে পারছি সব করব। আমার বড় পরিকল্পনা আছে, আমাকে অনেক এনজিও সাপোর্ট করছে, খোলা তো করছেই, সাথে সাথে অনেকগুলো এনজিও আমাকে হেল্প করছে এবং শুনলে খুশি হবেন গোরখপুর মহন্তপীঠের মন্দির কমিটিও এগিয়ে এসছে, তারা আমার সঙ্গে থেকে কাজ করবে। আমরা বড় পরিকল্পনা নিয়েছি, আগামীকাল থেকেই ভলেন্টিয়াররা অ্যাসেসমেন্ট করবে এবং ব্যাপক রিলিফ, পুনর্বাসন, তাদেরকে খাড়া করানোর কাজ আমরা করব। যাদের যা গেছে হিসাব করে জামা কাপড়, ইউটেন্সিল, টেলিভিশন সেট, ফ্যান, লাইট, খাট, দরজা, চেয়ার, গরু, ছাগল, যা যা গেছে প্রত্যেকটা আমরা সকলকেই আমরা ইতিমধ্যে আমরা 5 লক্ষ টাকা পুড়েছে ওটা দিয়েছি, 1.5 লক্ষ টাকা বিয়ে বাড়ির ছিল ওটা দিয়েছি। যে মৃত দুজন তারাও যে ধরনের আর্থিক সাহায্য, চাকরি যা চান সমস্ত রকম সহযোগিতা আমি করব। আমার ভলেন্টিয়াররা কাজ করছে, ব্যাপক পরিকল্পনা নিয়েছি আমি এবং আগামী 2-3 সপ্তাহ আমি এই কাজে ফুল কনসেন্ট্রেট করব। তাদের বাড়িতে রান্নার স্টোভটাও নেই, তারা স্টোভটা নেই। আপনি দেখবেছেন কিরকম প্রতিহিংসা জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ানে। এই সত্যি ভিডিওগুলো দেওয়ার জন্য ফেসবুক 1185 ব্লক করেছে 918টা, এক্স হ্যান্ডেল 358 কেস করেছে সাইবার ক্রাইমে, 338 ব্লক। দেখুন কিভাবে রাজ্য সরকার হিন্দু নিধন, হিন্দু বাড়ি জ্বালানো, হিন্দুদের উপর অত্যাচার সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে না। 1185 জনের বিরুদ্ধে কেস করেছে, 918টা এফবি অ্যাকাউন্ট ব্লক করেছে। কোন রাজ্যে আছেন আপনারা? কিন্তু যে 4 জনকে অ্যারেস্ট করলো সাম্প্রতিককালে, তারা সবাই স্থানীয় লোক, মানে বাংলাদেশ থেকে লোক এসে গন্ডগোল করেছে বলে তৃণমূলের যে প্রচার ছিল সেটা তো দিচ্ছে না। একেবারে মিথ্যে প্রচার, একেবারে মিথ্যে প্রচার। ধুলিয়ানের চেয়ারম্যান, ধুলিয়ান টাউনের সভাপতি মেহবুব আলম, ফারাক্কার এমএলএ মনিরুলের দাদা কাউসার, এরা দাঙ্গায় নেতৃত্ব দিয়েছে। শামশেরগঞ্জের এমএলএ আমিরুল, এরা দাঙ্গা ঘটিয়েছে, কোনো বাইরের লোক করেনি। আর শুভেন্দুদা, দেখা যাচ্ছে যে এই চাকরি হারারা তারা পথে রয়েছেন, আবার মুখ্যমন্ত্রী শালবনীতে গিয়ে চাকরির প্রতিশ্রুতির কথা বলছেন, প্রচুর চাকরি হবে। আরে মুখ্যমন্ত্রী বলছেন, আমি তো অবাক, ওটা আমার জেলা, মানে প্রশাসনিক বিভক্ত, অবিভক্ত মেদিনীপুর। বলছে 2,15,000 লোককে এমএসএমইতে কাজ দিয়েছে পশ্চিম মেদিনীপুরে।
বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী, বললেন যার যা ক্ষতি হয়েছে সবটা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন 10 লক্ষ টাকা, অনেক ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে, কিন্তু সেই টাকা প্রত্যাখ্যান করেছেন যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের লোক। তারা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজন হলে আমরা টাকা দিতে পারি, কারণ এভাবে কেনা যায় না। তারা বলেছেন, তাদের বাইট আছে, আমি বলছি না, তারা বলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বলেছিলেন আমি সময় হলে যাব। আপনারা সবাই শুনেছেন সেই বক্তব্য। সবার সময় হয়েছে, মুখ্যমন্ত্রীর সময় হয়নি, আর এই রাজ্যের বুদ্ধিজীবীদের সময় হয়নি এখনো মোমবাতি জ্বালানো। আজকে মুখ্যমন্ত্রী সেই বক্তব্য আরো একবার মনে করার সময়। শুনুন কি বলেছিলেন তিনি। এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে, তা নাহলে আমি নিজেও যেতে পারতাম। তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। কারণ কেউ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে, তার মধ্যে পোশাকধারীও আছে, আমাদের নয়, তারা ভয়ও দেখাচ্ছে। প্রশ্নে যাব পরপর। আজকে আমার দুটো প্রশ্ন, দুটো অগ্নিবাণ কিশলয়ের অগ্নিবাণে পরপর। প্রথম অগ্নিবাণ, প্রথম প্রশ্ন আমার আজকে কিশলয়ের অগ্নিবাণে। কিশলয়ের প্রথম প্রশ্ন, হিন্দুদের পাশে থাকার ঠিক সময় কোনোদিন হবে মমতা? কবে হবে? কবে হবে ঠিক সময়? ঠিক সময় তো এখন, যখন হিন্দুরা কাঁদছেন, যখন তাদের সব হারিয়েছে, এবং যখন আপনার প্রশাসন ঘাড় ধরে তাদের বাড়ি পাঠাচ্ছে, তাদের বাড়ি পুড়ে যাওয়া সত্ত্বেও তারা বলছেন আমাদের বাইট আছে যে আমরা বাড়িতে থাকবো কি করে, বাড়িটা তো পুড়ে গিয়েছে, জোর করে বার করে দিচ্ছেন কেন? সব নর্মাল দেখানোর চক্করে কি খেলা খেলছেন? হ্যাঁ। পরের প্রশ্ন, অগ্নিবাণ 2। দ্বিতীয় প্রশ্ন আজকের আমার, আজকের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন কিশলয়ের অগ্নিবাণে আজকে আমার দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বুদ্ধিজীবীরা কি মোমবাতির সঙ্গে মেরুদণ্ড হারিয়ে ফেলেছেন? আরো ভালো করে বলি, বুদ্ধিজীবীরা কি মোমবাতির সঙ্গে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছেন? মোমবাতি তো গেছে, জানি না কোথায় রেখেছেন মোমবাতিগুলো, জানা যাচ্ছে না, হয়তো বিশেষ কোনো জায়গায় রেখেছেন। তার সঙ্গে মেরুদণ্ডটা কোথায় গেছে? কেন প্রতিবাদ নেই? প্রশ্ন করব, বুদ্ধিজীবীদেরও প্রশ্ন করব আজকে আমার আলোচনায়। এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের কাছে যাব। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপির মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, আমার সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ, অভিনেতা, আমার সঙ্গে রয়েছেন পাপিয়া অধিকারী, অভিনেত্রী, আমার সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত বণিক, অভিনেতা। আমি প্রথমে রুদ্রনীল ঘোষ আপনাকে দিয়ে শুরু করব। রুদ্রনীল বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে স্বাগত। আপনি মুর্শিদাবাদ নিয়ে এর আগেও কিশলয়ের অগ্নিবাণে বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আপনার অনেক সহকর্মী আছেন, অনেক বুদ্ধিজীবীরা আছেন, আপনার বন্ধু বান্ধব, তারা নিজেদের মোমবাতি হারিয়ে ফেলেছেন। রুদ্রনীল বাবু, আমার কাছে মোমবাতি আছে, আমি অনেক মোমবাতি অর্ডার দিয়েছি। তাদের মোমবাতিগুলো তারা বিশেষ কোনো জায়গায় রেখে ভুলে গিয়েছেন, আর সেই মোমবাতিগুলো খুঁজে পাচ্ছেন না। আমি তাদের কাছে এই মোমবাতি পাঠাতে চাই, তাদের অ্যাড্রেসগুলো কি আপনি আমাকে দেবেন রুদ্রনীল বাবু? বলুন। দেখুন, এই বুদ্ধিজীবী বলতে বিষয়টা এখন যে জায়গায় দাঁড়িয়েছে, মানে বুদ্ধি দিয়ে যিনি নিজের জীবিকাকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলতে পারেন তিনিই বুদ্ধিজীবী। এই জায়গায় দাঁড়িয়ে গেছে। এরা পরিষ্কার জেনে গেছে যে অন্যায়, চাকরি চুরি দুর্নীতি এগুলো থেকে নজর ঘোরাতে যে উগ্র জেহাদিকে প্রশ্রয় দিয়ে পুলিশকে পুতুল বানিয়ে যে হিন্দু নিধনের যজ্ঞ চলেছে ধারাবাহিকভাবে, যা সরস্বতী পুজোর সময় 126টা পুজো বন্ধ ইত্যাদি প্রভৃতি বিভিন্ন দিকে মূর্তি ভাঙা তা দিয়ে এসেছিল, এদের কাউকে আপনারা কথা বলতে দেখেননি। অ্যাজ ইফ হিন্দু হওয়াটা, আমি হিন্দু এই কথাটা বলা যেন অপরাধ হয়ে গেছে। কারা চুপ করে আছেন? তারা অধিকাংশই হিন্দু। কিন্তু এরা কোন হিন্দু? এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে বেচে শিরদাঁড়া বিক্রি করে দেয়া বন্ধু। যদি আমরা ভুল না করি, যখন নেতাজি স্টেডিয়ামে 26,000 ছেলে মেয়েদের চাকরি যাওয়ার ঘোষণা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার যারা নাকি যোগ্য অযোগ্যের তালিকা 3 বছর ধরে দিতে পারছে না, অথচ নেতাজি স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের তালিকা ছিল বলেই তিনি কিছু যোগ্যদের ডেকে নিয়ে মিটিং করলেন, ভাওতার মিটিং। এবং সেই মিটিংয়ে যেদিন আবুল বাশারের মতো লেখক, সুবোধ সরকারের মতো কবি যখন শিরদাঁড়া বিক্রি করে দিয়ে
চোরেদের পক্ষে, চুরির পক্ষে মিথ্যে কথা বললেন, সেই দিনই কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে এরা নিজেদের জীবিকা বাঁচাতে, বাপ তৃণমূলের হাতে খুন যাতে না হয়ে যায়, প্রাণ বাঁচাতে তৃণমূলের হয়ে মানুষকে মিথ্যে বোঝাতে হয় চুপ করে থাকবে, আর নয় তৃণমূলের পক্ষে কথা বলবে। আজকে লজ্জায় পুরো সমাজ ছি ছি করছে। যাদের দেখে আমরা প্রতিবাদ শিখেছি, যাদের দেখে আমরা অন্যায়ের বিরুদ্ধে নিরপেক্ষ কথা বলতে শিখেছি, তারা প্রমাণ করছেন যেন হিন্দুরা মানুষ নয়। এই চরম দুর্ভাগ্যের এই দাম তাদের দিতেই হবে। বেশ, রুদ্রনীল বাবু আমার সঙ্গে থাকুন একটু। আমি যারা রাজনৈতিক অতিথি আমার তাদের কাছে যাওয়ার আগে আমি যারা অভিনেতা অভিনেত্রী, যারা এই বুদ্ধিজীবীদের সঙ্গে অনেক সময় কাজ করেছেন তাদের কাছে যাব। আমি পাপিয়াদির কাছে যাব। পাপিয়াদি, আমার কাছে আমি কয়েকটা নাম লিখছিলাম, শুভা প্রসন্ন, কবির সুমন, শ্রীজাত, সায়নী ঘোষ, দেব, নুসরাত, মিমি, বাদশাহ, কৌশিক সেন, অনির্বাণ, সুবোধ সরকার ইত্যাদি ইত্যাদি, আরও বলতে থাকলে শো শেষ হয়ে যাবে। দিদি, আমার অ্যাড্রেস চাই। এই মোমবাতিগুলো আমি পাঠাবো তাদের, তারা মোমবাতি জ্বালাতে পারছেন না, তাদের মোমবাতি হারিয়ে গিয়েছে, তারা কোথায় রেখেছেন আমিও বুঝতে পারছি না। এই মোমবাতি কি হিন্দুদের জন্য জ্বলে না? এই মোমবাতি হিন্দুদের প্রাণের জন্য জ্বলে না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো সময় হয়নি বুঝলাম দিদি, কিন্তু পাপিয়া ম্যাডাম, এই মোমবাতি কোন জায়গায় পাঠালে, কোন জায়গায় রাখলে, কোন জায়গায় এই মোমবাতি গেলে সঠিক বুদ্ধিজীবীরা আবার প্রতিবাদ করা শেখা শুরু করবেন, মানে শিখবেন আবার নতুন করে শিখতে হবে তাদের প্রতিবাদ করা, হয়তো বলুন। তার জন্য তো চেতনার উদ্ভাবন দরকার। চেতনাটা তা পকেটে গিয়ে পৌঁছেছে এখন, প্রত্যেকের পকেটে। আমি বলছি যে বাঙালির আবেগ কোথায় গেল? বাঙালির ভেতরের যে পরম ব্রহ্ম তিনি কোথায় চলে গেলেন? একটা কথা, এই যে ওয়াকফ নিয়ে এত কাণ্ড হচ্ছে, একটাও বুদ্ধিজীবী কি, অন্তত বুদ্ধিজীবীদের আজকাল ধান্দাজীবী বলা হয় জানেন তো? ধান্দাজীবী, বড় খারাপ লাগে কিশোলায় কথাটাগুলো শুনতে। কারণ যাদের এই যেসব নাম বললে না, তারা কেউ আমাকে অত্যন্ত স্নেহ করে, কেউ ভালোবাসে, কেউ সম্মান করে, শ্রদ্ধা করে, তাই সেই মানুষগুলোর সম্বন্ধে কথা বলতে আজকে তোমাদের এই রিপাবলিকে আমার সত্যি খুব খারাপ লাগছে। কিন্তু একটা কথা বলছি, চেতনার উদ্ভাবন যতক্ষণ না তোমাদের মধ্যে আসবে, পকেটের দিকে কম তাকাও, নিজের ফুট হোল যাতে শক্ত করে থাকে সেইটার কথা কম ভাবো। কারণ তোমরা আছো, তোমরাই একমাত্র আছো মানুষকে বোঝানোর জন্যে যে যে ওয়াকফ প্রপার্টিটা কি, কাদের পকেটে রয়েছে। বোঝানো দূরের কথা, দুজনের মৃত্যু হয়েছে, তিনজনের মৃত্যু হয়েছে, দুজন হিন্দু একজন মুসলিম, তাদের প্রাণের জন্য অ্যাটলিস্ট গিয়ে একটা মোমবাতি জ্বালাতেন। বাড়ি থেকে খুন করা হয়েছে। একবারও কি তোমরা ভেবেছো হিন্দু মূর্তি ভাঙা হচ্ছে, যারা সেই মূর্তি গড়ে তাদেরকে কোপানো হচ্ছে? তোমরা একবারও ভেবেছো কি কাণ্ড হচ্ছে? তোমরা ভেবেছো যে এই মুসলমানরা যদি ঠিকঠাক মতো ওয়াকফ প্রপার্টির যদি রেভিনিউ আদায় করা যেত, যদি না কিছু তৃণমূল নেতা এবং বহু মানুষ তাদের পকেটে তারা যদি করায়ত্ত করে না রাখতো, এই ওয়াকফ প্রপার্টি হয়তো কয়েক লক্ষ হাজার কোটি টাকা, কয়েক লক্ষ হাজার কোটি টাকা রেভিনিউ পাওয়া যেত। একটাও মুসলমানদের জন্য মেডিকেল কলেজ আছে? একটাও মুসলমানদের জন্য সেই রকম ভাবে কোন ইনস্টিটিউশন আছে? ছেড়ে দাও, একটা ডিসপেন্সারি আছে? নেই। তোমরা একবারও ভাবলে না কি কারণে এই কাণ্ডটি হচ্ছে? এই যে শামশেরগঞ্জে হিন্দু বিরোধী দাঙ্গায় যখন আমাদের সভাপতি সুকান্ত দা গেছিলেন, একটা সত্যিকারের যিনি প্রকৃত গৃহলক্ষ্মী, যিনি জিহাদি তাণ্ডবে সব হারিয়েছে, মানে কি বলবো, তার পেছনে লেখা আছে 21-এ যদি তোমরা আমাকে আনো তাহলে আমি 1000 লক্ষ্মীর ভান্ডার লেখা রয়েছে এবং সর্বস্ব হারিয়ে তিনি সামনে বসে। আমি আবার আসছি পাপিয়াদি, আমি বললাম পলিটিক্যাল গেস্টের কাছে যাওয়ার আগে আমি অরিত্রর কাছে যাব। অরিত্র, বা বুদ্ধিজীবী যারা তাদের জীবিকা বুদ্ধি দিয়ে চলে, আজ তারা বুদ্ধি বিক্রি করে দিয়েছেন নাকি তারা বুদ্ধির অসহায় হয়ে পড়েছেন, তাদের বুদ্ধি ব্যবহার করতে পারছেন না? তাদের মোমবাতি কোথায়, মোমবাতিগুলো কোথায় রেখেছেন তারা? অরিত্র, তুমি কি খোঁজ পেয়েছো? দেখুন, এই বুদ্ধিজীবী কথাটার মধ্যে যেহেতু একটা জীবিকার প্রশ্ন লুকিয়ে আছে, আর আমাদের এখানে যেহেতু জীবিকার সাথে রাজনীতি একটা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে, তো সেই কারণে জীবিকার ওপরে ডিপেন্ডেন্সি থাকলে রাজনীতির ওপরে ডিপেন্ডেন্সি চলে আসে। অর্থাৎ আমি যদি কোনো একটা কাজ করি, আমি যদি একটা বই প্রকাশনা করি, আমি একটা সিনেমা বানাই, কি একটা কোথাও কবিতা পাঠ করি, যাই করি, সেটা যদি আমার রোজগার বা জীবিকা হয়ে থাকে এবং সেই জীবিকাটা যদি সরাসরি নির্ভর করে রাজনৈতিক দলের অঙ্গুলি লেহনের ওপর, তাহলে আমাকে কোথাও কোথাও গিয়ে
সেই রাজনৈতিক দলের কাছে মাথা নত করতে হয়। এখানে পশ্চিমবঙ্গে বিষয়টা সেরকমই জায়গায় দাঁড়িয়েছে অনেকটা, তার কারণ এখানে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যারা এই ধরুন আরজি করের মতো ঘটনা নিয়েও যারা প্রতিবাদ করেছেন, এরকম বহু লোককে সরাসরি বিভিন্ন প্রোগ্রাম থেকে বিভিন্ন অনুষ্ঠান থেকে বাতিল করে দেওয়া হয়েছে কেবলমাত্র সরকার বিরোধী কথা বলার জন্যে। এবং একটা অঘোষিত ফতেয়া এখানে জারি করে দেওয়া হয়েছে, যারা আইদার অন্য কোনো দল করেন অথবা সরকার বিরোধী অ্যাক্টিভলি বিভিন্ন জায়গায় কথা বলেন, সেটা সিনেমা কর্মী হতে পারেন, লেখক হতে পারেন, ছবি আঁকিয়ে হতে পারেন, নৃত্যশিল্পী হতে পারেন, তারা সরকারি কিংবা অন্যান্য এই ধরনের জায়গাগুলোতে কাজ পাবেন না। ইনফ্যাক্ট আপনি আরজি করার সময়ও দেখেছেন, এটাও বলে দেওয়া হয়েছিল যে পাড়ার ক্লাবগুলির প্রোগ্রামে কোন আর্টিস্ট আসবে সেটাও তৃণমূলকে জানিয়ে করতে হবে, যদি তৃণমূলের ছেলেরা সেটা অর্গানাইজ করে। ফলে এই জায়গায় যখনই আমার একটা প্রফেশনাল ইনসিকিউরিটি চলে আসবে, আমাকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে, তো তখন বিভিন্ন রকম আর্টিস্টরাই, বিভিন্ন রকম লেখকরাই তারা কিন্তু তাদের জীবিকার তাগিদে তখন বলছে থাক বাবা কিছু বলার দরকার নেই, আমি করে খাই, অন্তত জীবিকাটা মানে পেটের ভাতটা তো জোগাড় করতে হবে, এই হচ্ছে ফার্স্ট। তাহলে কি আরো একবার এদের কাছেও গিয়ে মেরুদণ্ড উপহার দিতে হবে যেমন পুলিশকে দেওয়া হয়েছিল? দেখুন, মেরুদণ্ড তাদেরকে শুধু উপহার দিলে হবে না, তাদেরকে আমরা যদি এক্সপেক্ট করি যে সিভিল সোসাইটি স্বতঃস্ফূর্তভাবে কথা বলবে, তার জন্য কথা বলার প্রেক্ষিত তৈরি করতে হবে। সবসময় যদি এই থ্রেট কালচারটা চলতে থাকে ঘোষিত এবং অঘোষিতভাবে, যে কথা বললেই আমি এমন আক্রমণ করব যাতে তার একেবারে জীবিকা বিপন্ন হয়ে যায়, তাহলে কোনোদিন কোনো বুদ্ধিজীবী কেন কোনো সুপারম্যান স্পাইডারম্যান এসেও কথা বলতে পারবেন না। এবং সর্বোপরি যে জায়গাটা আমি মুর্শিদাবাদের কনটেক্সটটা ছোট করে বলে দিচ্ছি, আমাদের এই মুর্শিদাবাদ নিয়ে প্রথমত ওয়াকফ আইনটা নিয়ে কমপ্লিটলি একটা মিথ্যা তথ্য বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াকফ আইন কি, কেন অ্যামেন্ড করা হয়েছে, ইসলাম সম্প্রদায়ের মানুষদের মধ্যেও যে ডিসক্রিমিনেশন তারা ফেস করে এসছেন, সেইগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আজকে যে শামসেরগঞ্জ নিয়ে কথা বলছেন, এই শামসেরগঞ্জের একটা বিরাট বড় সমস্যা বেশ কিছুদিন আগে জাতীয় খবরের কাগজে উঠে এসেছিল যে গঙ্গা নদী তার অববাহিকা পরিবর্তন করছে বলে শতাধিক পরিবার ঘর ছাড়া, দীর্ঘ বছর ধরে তারা কোনো ত্রাণ পান না, ভোটের সময় এলে কিছুটা ত্রাণ পাওয়া যায়, তারপর ডিএম বিডিও এরা আজ আসুন কাল আসুন করে ঘোরান, বহু পরিবার তারা ত্রাণ পান না, কারণ গঙ্গা অববাহিকা পরিবর্তন করায় তাদের ঘরবাড়ি সব ভেসে যাচ্ছে। এটা শামসেরগঞ্জের বহু পুরনো সমস্যা, কিন্তু সরকার কর্ণপাত করে না। এবং সর্বোপরি যে ইন্টারেস্টিং জিনিসটা আপনারা আলোচনার মধ্যে আনছেন না, সেটা হচ্ছে মুর্শিদাবাদে 125 কিলোমিটার প্রায় বর্ডার রয়েছে আমাদের সাথে বাংলাদেশের, তার মধ্যে মাত্র 42 কিলোমিটার বর্ডার হচ্ছে ল্যান্ড বর্ডার, বাকি পুরোটাই হচ্ছে নদী এবং নদীর অন্যান্য যে শাখা প্রশাখা তার সাথে বর্ডার। এবং এই যে একটা বিরাট বড় সিকিউরিটি ব্রিচ হয়েছে, আমাদের কাছে পরিষ্কার তথ্য রয়েছে, আমি আপনাদের নিউজ গ্রুপেও সার্কুলেট করে দিয়েছি, একটি 10 বছরের শিশুর ভিডিও রিসেন্টলি সারফেসড হয়েছে, যেখানে সে সরাসরি বলছে যে আমি মুসলিম এবং আমি হিন্দুদেরকে একেবারে টুকরো করে ফেলবো, আমি হিন্দুদেরকে, একটা শিশু, মানে তার থেকে এটা এই যে র্যাডিকালাইজেশন হওয়ার জন্য জামাতি ইসলামী গ্রুপ এবং হেফাজতে ইসলাম গ্রুপ, যারা বাংলাদেশের একটা গ্রুপ, এবং এটা দীর্ঘদিন ধরে এটা বিভিন্ন স্বরাষ্ট্র দপ্তরের ডকুমেন্টসের রেফার্ড আছে, তারা যে 13 দফা দাবি যেটা শেখ হাসিনার আমলে এটা কন্ট্রোল ছিল, এরা এখন মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এই জায়গাগুলোতে বিভিন্ন স্লিপার সেল অ্যাক্টিভেট করে দিয়েছে, এবং এদের ইন্টেনশনটা হচ্ছে ওই বর্ডার এলাকাগুলোকে বিশৃঙ্খলা তৈরি করে অশান্তি তৈরি করা। এবং আপনি দেখুন যে এটা এতদিন আগে থেকে হওয়ার পরেও পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু এটা জানা কথা যে ওয়াকফ আইনটা হলে একটা অশান্তি সৃষ্টি হবে। ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজ্যে কিন্তু প্রিভেন্টিভ মেজারমেন্ট নেওয়া হয়েছে, এখানে কোনো রকম সেনসিটিভ জায়গাগুলোতে ব্যবস্থা নেওয়া হয়নি। ওদেরকে এটা পাঠাচ্ছ না কেন? তুমি এখানে পাঠিয়েছো, ওখানে পাঠিয়েছো, ওদের পাঠাও না। পাঠানো এই মুহূর্তে প্রয়োজন, সেটা কখন কিভাবে পাঠাতে হবে সেটা আমারও প্রশ্ন। আমি সজলদা এবং অনির্বাণ বাবুর কাছে আসার আগে আমি একটি বাইট শোনাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিভিন্ন প্রজেক্টের উদ্বোধন যখন করছেন, যেটা খুব ভালো, রাজ্যের কর্মসংস্থান হবে, রাজ্যের বেকাররা চাকরি পাবেন, এটা তো আমরা সবাই চাই, কিন্তু এই মুহূর্তে প্রয়োজন ছিল কর্মসংস্থানের পাশাপাশি মানুষের জীবনটাও তো বাঁচানো। জীবন না বাঁচলে কিভাবে গিয়ে চাকরি করবে? যাদের কুপিয়ে কুপিয়ে মারা হলো তারাও চাকরি করতে পারতেন যদি প্রয়োজন পড়তো, তাদের পরের বংশ চাকরি করতে পারতেন। কুপিয়ে মেরে দিলেন তো, এবার চাকরি হবে কি করে? কুপিয়ে মেরে দিলে তো চাকরি হয় না, চাকরি করা যায় না, একটু মুশকিল হয়ে যায়। কুপিয়ে মরে গেলে কি করে বাঁচবেন? কাজের মধ্যে থাকবেন। বাজে কথা শুনলে বাজে কথাটা মনে বেশি গেঁথে যায়, আর ভালো কথা শুনলে ভালো কথাটা হৃদয়কে চাঙ্গা করে। পজিটিভ কাজ করবেন, অলওয়েজ বি পজিটিভ, দেখবেন পজিটিভিটি মানুষকে ভালো রাখে। আসবেন, যাবেন, ঘুরবেন, ভালোবাসবেন, কাজের মধ্যে থাকবেন। বাজে কথা শুনলে বাজে কথাটা মনে বেশি গেঁথে যায়, আর ভালো কথা শুনলে ভালো কথাটা হৃদয়কে চাঙ্গা করে। পজিটিভ কাজ করবেন, অলওয়েজ বি পজিটিভ, দেখবেন পজিটিভিটি মানুষকে ভালো রাখে।
আমি সজলদার কাছে যাব। সজলদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পজিটিভ কথা বলুন। আমি এই মোমবাতি হাতে রেখেই বলবো আজকে সব কথা। পজিটিভ কথা বলুন, ভালো কথা বলুন, নেগেটিভ কথা বলবেন না। আপনারা নেগেটিভ কথা বলে রাজ্যের পজিটিভিটিটাকে নষ্ট করে দিয়ে কি করতে চাইছেন? মুর্শিদাবাদে তো সব ঠান্ডা হয়ে গেছে, সবাইকে তো ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কি শুনলাম আমি, বলছে বাজে কথা শুনলে মনে গেঁথে যায়। তাহলে মুখ্যমন্ত্রীর কোনো ভাষণ আর শোনা যাবে না, কারণ উনি সারাদিন বাজে কথাই বলেন। ঈদের নামাজে গিয়ে সেখানে উনি দুই সম্প্রদায়ের ভ্রাতৃত্বের বন্ধনের কথা না বলে সেখানেও উনি দাঙ্গার কথা বলেন। স্বাভাবিকভাবে যাদের মনে গাঁথার ছিল গেঁথে গেছে, যা হওয়ার তাই হয়েছে। আপনারা এখানে অরিত্র বলছিল, আমি ওকে অ্যাডমায়ার করি সবসময়, যে ও বলছিল থ্রেট কালচারের জন্য কাজ পাবে না। আচ্ছা অরিত্র, তুমি বলো অপর্ণা সেন কাজ না পেলেও খেতে পাবে। সুবোধ সরকার 2 বছর কলেজে ক্লাস করেনি, তার জন্য 25 লাখ টাকা পরে তাকে তার রিটায়ারমেন্ট বেনিফিট থেকে রিটার্ন দিতে হয়েছে। উনি না হলেও খেতে পাবেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যারা শিক্ষক, যাদের এদের জন্য চাকরি গেল, তারা তো খেতে পাবে না। আমার বক্তব্য এটা ঠিক যে সবাই কাজ খোঁজে, সবার সুবোধ সরকার, অপর্ণা সেন বা আরও যাদের যাদের নাম বললেন তাদের মতন আর্থিক সঙ্গতি নেই। আপনি বলুন তো, রুদ্রনীল আমার পাশে যিনি বসে আছেন, তারাও তো কাজ পান না, তারাও তো, অরিত্র আমার বিশ্বাস তুমিও কাজ পাও না, তো তারপরেও তো তারা প্রতিবাদ করছে। তোমাদের তো, তোমার জীবন তো পড়ে আছে, বাকি যাদের জীবনের সায়ান এসে দাঁড়িয়েছে তারা এখনো কেন প্রতিবাদ করবে না? থ্রেট কালচার তো অতীতেও ছিল, সিপিএম এর সময় থ্রেট কালচার ছিল না? আমরা যদি সবাই থ্রেটের কাছে ব্রেন ডাউন করি, তাহলে আগামী দিনের নতুন সূর্য কারা তুলবে? আগামী দিনকে শিশুর জন্য কারা রেখে যাবে? আগামী ভবিষ্যতের জন্য তারা কি করে যাবে? থ্রেট কালচারকে তো ভাঙতে হবে। থ্রেট কালচারকে ভাঙার জন্য এই সুবোধ সরকার অবশ্য নন্দীগ্রামকেও সমর্থন করেছিলেন, বাকিরা তো সবাই রাস্তায় নেমেছিলেন। কেন আজকে নামছেন না? আজকে নামছেন না কেন? মোমবাতি কোথায় আছে, কি আছে আমি বলবো না, সকালবেলা উঠে বাহাত দিয়ে খুঁজলে পেয়ে যাবে কি যাবে না আমি সেটাও বলবো না, কিন্তু আমার পরিষ্কার কথা, ওদের শিরদাঁড়া কি আদৌ সত্যিকারের কোনোদিন ছিল? আজকে এই প্রশ্নটা আমি মানুষের কাছে জানতে চাই, আমি এই প্রশ্নটা করতে চাই যে আপনি বলুন তো, কাশ্মীরে এই মুহূর্তে জঙ্গি গোষ্ঠী বেশি না পশ্চিমবঙ্গে বেশি? এই মুহূর্তে কাশ্মীরে কতগুলো অ্যাক্টিভ জঙ্গি গোষ্ঠী আছে আমি আপনাকে বলছি। আপনারা যদি কেউ এর মধ্যে মুর্শিদাবাদে গিয়ে থাকেন, মুর্শিদাবাদের অঞ্চলগুলো, বিস্তীর্ণ অঞ্চলে একটু ঘুরে দেখুন, আপনি একদম চোখের ওপর পিএফআই এর পোস্টার দেখতে পাবেন। আপনারা জানেন পিএফআই কি? একটা প্যারালাল মিলিটারি গ্রুপের মতো, নট অনলি মিলিট্যান্ট। তারা পোশাক আশাক পরে, শুধু হাতে বন্দুকটা ছাড়া তারা রাস্তায় রাস্তায় রুট মার্চ করে, তারা দেয়ার ট্রেন্ড। এমনি আমরা হিন্দুরা দুধ কলা দিয়ে সাপকেও পুজো করি, ফলে আমরা সাপকেও মারতে চাই না। আর এই ধরনের ট্রেন্ড মিলিট্যান্ট গ্রুপ যদি এবার আমাদের ওপর হামলা হয়, তাহলে সত্যিই তো আমাদের জায়গা নেই। আমি কেন্দ্রীয় সরকারের কাছেও দাবি করব, আমার মুখ্যমন্ত্রীর কাছে দাবি করার কোনো জায়গা নেই। আমি দাবি করব যে ইমিডিয়েট এগুলোর বিরুদ্ধে সদর্থক পদক্ষেপ নেওয়া হোক, যাতে করে পশ্চিমবঙ্গে যারা আমরা ঈশ্বরে বিশ্বাস করি, যারা আমরা ভগবানে বিশ্বাস করি, যারা আমরা তিলক কাটি, আমাদের যে মায়েরা শাঁখা সিঁদুর পড়েন, তাদের সেগুলো যেন তারা সুরক্ষিত থাকুক, তারা যেন অক্ষত থাকেন, এই দাবি করব। আমি আসছি অনির্বাণদার কাছে। যাওয়ার আগে আমি একটি প্রতিবেদন দেখাবো। গোটা স্কুল যেখানে আশ্রিতরা ছিল, যেখানে হিন্দুরা ছিল, তাদেরকে সেই স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে বাড়ি চলে যাও। তারা বলছেন বাড়ি গিয়ে কি করব, বাড়িতে তো কিছু নেই আমাদের। সেই স্কুলটা খালি করে দেওয়া হয়েছে, দেখানোর জন্য যে সবকিছু নর্মাল। দেখবেন, আশ্চর্য লাগছে, দেখুন। পাল্লালপুর ক্যাম্পে ছিলাম। আচ্ছা, সেখানে কি বলা হলো? সেখান থেকে বলা হয়েছে কি বাড়ির সব সমস্ত ঠিক হয়ে গেছে, বাড়ি চলে যাও। বাড়ি ঠিক হয়ে গেছে বলা হয়েছে, কিন্তু বাড়ির তো এই অবস্থা, থাকবেন কোথায়? থাকবো কোথায় এখন তো ওটাই। ছবিটা দেখাও সম্ভব। এই হচ্ছে বাড়ির ছবি। পাল্লালপুর ক্যাম্পে উনি ছিলেন। কতদিন ছিলেন দিদি আপনি? আমি ছিলাম 8 দিন ছিলেন। এই হচ্ছে বাড়ির অবস্থা, তাণ্ডব চালানো হয়েছে। পুরো জায়গায় ভেঙে চুরে কাঁচ এদিক ওদিক পড়ে রয়েছে। বাড়ির যে চাল সেগুলো পর্যন্ত ঠিক নেই। বিছানার তেল, গ্যাস নিয়ে চলে গেছিল, কি রান্না করে খাবো?
কিছুই তো নাই আমার বাড়িতে। উনি বেদবনা গ্রামের বাসিন্দা, তার বাড়িতে সামান্য চাল ডালটুকু যেটা ছিল সেটা পর্যন্ত লুট করে নিয়ে চলে গিয়েছে। তার ফলে এই মুহূর্তে তারা খাবেন কি, থাকবেন কোথায় এবং তাদের বাসস্থানের কি হবে কোনো উত্তর নেই। তবে পাল্লালপুর ক্যাম্প থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে বাড়িতে গিয়ে থাকুন। অনির্বাণ বাবুর কাছে যাওয়ার আগে এই মুহূর্তে একটা ছবি আমাকে দেখাতেই হচ্ছে। এসএসসি ভবনের সামনে বিক্ষোভ শুরু হয়েছে, তুমুল বিক্ষোভ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, তুমুল বিক্ষোভ শুরু হয়েছে এসএসসি ভবনের সামনে, লাইভ ছবি দেখাচ্ছি। এবং সেখানে এসএসসি ভবনের সামনে যারা বসেছিলেন তাদের দাবি অবিলম্বে লিস্ট প্রকাশ করা হোক, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক। সেই তালিকা প্রকাশের দাবিতে তুমুল বিক্ষোভ চলছে। সেই তুমুল বিক্ষোভের ছবি একদিকে, আরেকদিকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি নিজে সকালে টানা ছিলাম এসএসসি ভবনের সামনে, প্রচুর পুলিশ রণসজ্জায় সেখানে দাঁড়িয়ে রয়েছেন, লাঠি হাতে, কাঁদানে গ্যাস হাতে, কাঁদানে গ্যাসের বন্দুক হাতে, ঢাল হাতে। অন্যদিকে চাকরিহারারা বিক্ষোভ করছেন, তারা বলছেন আজকেই লিস্ট প্রকাশ করতে হবে। তাদেরকে বলা হয়েছিল 4টের সময় লিস্ট প্রকাশ করা হবে, তারপর আরও ডিলে হলো, তারপর 6টা বলা হলো, এখন 6:30 বাজে। সকাল দুপুর 12টা থেকে দুপুর 1টা থেকে তারা বসে আছেন এসএসসি ভবনের সামনে। লিস্ট কখন প্রকাশ হবে, যোগ্য এবং অযোগ্যদের আলাদা করে লিস্ট কখন প্রকাশ হবে, কখন ওএমআর শিটের মিরর ইমেজ তাদের দাবি প্রকাশ করা হোক, কিন্তু হচ্ছে না। এবং এই মুহূর্তে লাইভ ছবি উঠে আসছে এসএসসি ভবনের সামনে। একাধিক ব্যক্তির সঙ্গে আমরা কথা বলছিলাম সকালবেলাও, তাদের একটাই দাবি ছিল যে আমাদের এই মুহূর্তে যোগ্য লিস্ট প্রকাশ করতেই হবে, যদি না করা হয় আমরা এখানেই বসে থাকবো, প্রয়োজন পড়লে এসএসসি ভবনের ভিতর গিয়ে লিস্ট বের করে নিয়ে আসবো। সেখানে উত্তেজনা বাড়ছে, সেই উত্তেজনার ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায়। একদিকে মুর্শিদাবাদে ঘর ছাড়া হিন্দুদের বিষয়ে আলোচনা, অন্যদিকে এই মুহূর্তে সৃজিতা রয়েছে সরাসরি আমাদের সঙ্গে এসএসসি ভবনের সামনে থেকে। সৃজিতা, প্রবল উত্তেজনা, কি বলছেন চাকরিহারারা? তারা কি এসএসসি ভবনে প্রবেশ করতে চাইছেন? কি ছবি তুলে ধরো। দেখো কিশোলাই এই মুহূর্তে যে ছবি, যারা এতক্ষণ বসে প্রতিবাদ করছিলেন, আন্দোলন করছিলেন, তারা কার্যত উঠে এসেছেন এবং তারা প্রত্যেকে বলছেন তারা ভিতরে ঢুকবেন। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে এখনো অব্দি কোনো তালিকা প্রকাশ করা হলো না যোগ্য অযোগ্যের। দ্বিতীয়ত মোট 12টা কাউন্সিল হয়েছে, সেই 12টা কাউন্সিল কেন প্রকাশ করা হচ্ছে না? প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছিল যে 8টা কাউন্সিল প্রকাশ করবে বলা হচ্ছিল, কেন 8টা কাউন্সিল, কেন 12টাই নয়? প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত বলা হচ্ছে প্রথম 3টে কাউন্সিলে কোনো কিছু টেম্পটেরই হয়নি, এরকমও একটা বক্তব্য শোনা যাচ্ছে। যদিও এখনো অব্দি যারা ভিতরে গিয়েছেন তারা বেরোননি, যারা এখানে বসে লাগাতার প্রতিবাদ করছেন তাদের কাছে যে খবর আসছে, সূত্র মারফত বা ভেতর থেকে খবর আসছে, সেই অনুযায়ী তারা বলছেন। এবং এবার তারা বলছেন যে এতটা সময় পেরিয়ে গেল, 6:30 বেজে গেল, কেন এখনো অব্দি কোনো তালিকা প্রকাশ করা হলো না? তাই জন্য যারা অবস্থানে বসেছিলেন তার জন্য তারা সকলে মিলে এসএসসি ভবনের দিকে ঢুকতে চেষ্টা করেন। এটা হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়, পুলিশ লাগাতার মাইকিং করতে থাকে এবং এখনো ধাক্কাধাক্কি চলছে। সামনে রাত নামিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। দেখুন জোর ধাক্কা, রেপ আবার চেষ্টা করছে আটকে দেওয়ার, জোর ধাক্কা, ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে। কার্যত নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কার্যত রাত পিছিয়ে আসছে। ভয়ঙ্কর পরিস্থিতি। এই মুহূর্তে এসএসসি ভবনের সামনের ছবি উঠে আসছে, প্রবল উত্তেজনা। এবং এই নিয়ে আমি অনির্বাণ বাবুর কাছে দ্রুত একটা কমেন্ট নেব। অনির্বাণ বাবু, এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করছিলাম সেই আলোচনা তো রয়েছে, কিন্তু লাইভ ছবি উঠে আসছে, ব্রেকিং উঠে আসছে। এই যোগ্য যারা বসে আছেন তারা নিজেদের যোগ্য বলছেন, না অযোগ্য থাকতে পারেন ভিতরে, কিন্তু আমার কথা হচ্ছে লিস্ট কেন প্রকাশ হবে না? তারা বলছেন 4টের সময় লিস্ট প্রকাশ করার কথা ছিল, তারপর 6টা, এখন 6:30 বেজে গিয়েছে। বলুন। দেখুন, এসএসসির অফিসের ভেতর তারা কি করছেন আধিকারিকরা, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। আজকে 21 তারিখ লিস্ট প্রকাশ করার দিন ঘোষণা করা হয়েছিল, তারা হয়তো ঘোষণা
নিশ্চয়ই করবেন, কিন্তু সেখানে এসএসসি অফিস ঘেরাও করে যদি কেউ বলে সবাই মিলে ভেতরে ঢুকে যাবো, এটা সরকারি অফিস, গেট ভেঙে তারা বসে আছেন বাইরে, প্রকাশ হবে না। আপনার ছবি তো সেটা বসে থাকে দেখাচ্ছে, তারা দুপুর 12টা থেকে বসে আছে, সেটা ঠিক, তারা অধৈর্য হয়ে পড়তে পারেন, কিন্তু তাই বলে যদি গেট টেট ভেঙে ভেতরে ঢুকে যাবো বললে তো লিস্টটা প্রকাশ হয়ে যাবে না। কিভাবে ভেতরে যারা লিস্ট প্রকাশ করছেন বা করার কথা ব্যবস্থা যারা করছেন এসএসসির আধিকারিক, তারা নিশ্চয়ই কাজ করছেন। আপনারাই যেটা দেখালেন যে প্রতিনিধি দল তাদের হয়তো ভেতরে দেখা করতে গেছেন বা কথা বলতেও গেছেন, তাদের কাছ থেকে খোঁজ খবর নিতে পারেন, কিন্তু এখানে একটা হাঙ্গামার পরিস্থিতি সৃষ্টি করে তার লিস্ট প্রকাশ করার কোনো সুবিধা হবে না, সুতরাং সেইটা অ্যাভয়েড করা উচিত বলে আমি মনে করি। তাদের পেটে অনির্বাণ বাবু, আবার একটা অ্যাডিশনাল প্রশ্ন, এরা আজকে তো নতুন নয়, কতদিন ধরে এদের আন্দোলনটা চলছে? একটা এসএসসির একটা লিস্ট তারা চাইছেন যেটায় যোগ্য অযোগ্য আলাদা করা যাবে এবং এসএসসি বলেওছে প্রকাশ করবে। আজকে 4টের সময়, এখন 6:30 বাজে, 21 তারিখ সকালবেলা বলা হয়েছিল প্রথমে, তারপর 4টে বলা হলো, তারপর 6টা, 6:30 বাজে, কিভাবে লিস্ট প্রকাশ হবে আপনি বলুন, কি করা উচিত এদেরকে এখন? তাদের প্রতিনিধি দল যারা ভেতরে গেছেন বলে আপনারাই দেখাচ্ছেন, আপনারা এক্ষুনি দেখাচ্ছেন, তাদের থেকে তারা খোঁজ নিতে পারেন যে ভেতরে এক্স্যাক্টলি কি চলছে। বাইরে বসে ওরা যেমন জানতে পারবেন না, আমার পক্ষে জানা সম্ভব নয়, সুতরাং ভেতরে তালিকা যারা তৈরি করছেন, তাদের সঙ্গে যারা আলোচনা করছেন, এই উত্তরটা সবচেয়ে ভালো তারাই দিতে পারবেন। আমি একবার লাইভে যাবো, আসছি আমি সজল দা, একবার লাইভে যাবো। সৃজিতা, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি যদি জানা যায়? সৃজিতা, তারপর আসবো সজল দা এবং বাকিদের কাছে একবার দ্রুত যাওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে কি পরিস্থিতি সৃজিতা? ভয়ঙ্কর পরিস্থিতি কিশলয়, এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি। কার্যত ওই গোটা যতজন আজকে ওই জায়গাটায় বসেছিলেন, এসএসসি ভবনের সামনে যে রাস্তাটা, যে কদুলাবাইয়ের যে রাস্তাটার সামনে তারা বসেছিলেন, প্রায় প্রত্যেকে উঠে আসছেন এবং প্রত্যেকে একটাই দাবি করছেন, আমরা এসএসসি ভবনে ঢুকবো। কেন এত সময় লাগছে? কি খেলা চলছে এখানে? কেন রাজনীতি চলছে? এবং কেন আমাদের যোগ্য অযোগ্যের তালিকা এখনো অবধি বের করা হবে না? সামনে র্যাব রয়েছে, পিছনে পুলিশ রয়েছে, কার্যত তাদেরকে তারাই গোটা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। একটা বিষয় মাথায় রাখতে হবে, যে এর আগে আমরা কসবা দেখেছি, তখন পুলিশকে বেশ কিছু কথা শুনতে হয়েছে পুলিশের ভূমিকা নিয়ে। ফলত আজকে কিন্তু পুলিশ অনেকটা সাবধানী। পুলিশ বারবার এই যে বিশাল জনস্রোত আসছে শিক্ষক শিক্ষিকাদের, শিক্ষাকর্মীদের, তাদেরকে বারবার আটকানোর চেষ্টা করছে, কিন্তু পাল্টা আক্রমণে এখনো যায়নি। আর এখানে যেহেতু রাস্তা ভীষণ সরু, সকলে আসার চেষ্টা করছেন, ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আর সেই ছবিটাই লাগাতার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন এতে আমি আরো একবার দাবিগুলো বলে দিই। এতে প্রথমত বলছেন যে শিক্ষামন্ত্রী কারোর সাথে কথা বলা যাবে সৃজিতা, কেউ কথা বলার জন্য অ্যাভেলেবল। আজ 21 তারিখ, এখনো অবধি কেন তালিকা প্রকাশ হয়নি? এই মুহূর্তে যা পরিস্থিতি, কিশোরের গোটা ব্যারিকেডের অপর দিকে আমরা রয়েছি এবং ওই মবে ঢোকা বেশ কঠিন কাজ হচ্ছে। আমি একবার চেষ্টা করব, যদি কথা বলা যায় আমি একবার চেষ্টা করবো কিশোরা, এই চেষ্টা আমার থাকবে। তবে এই মুহূর্তে সেই পরিস্থিতি যথেষ্ট কঠিন। আমি যাওয়ার চেষ্টা করছি। আর পাশাপাশি জানিয়ে রাখতে ওদের দাবি যে 12টা কাউন্সিলে যাতে আসে। আমি একবার জানার চেষ্টা করি। দাদা দেখি এদিকে আসুন। কি দাবি আপনাদের? কি দাবি? আচ্ছা, সেটা থেকে শুনি। অতনু আবার প্রিয় কলেজকে বলবে একটু যদি এগিয়ে আসে। হ্যাঁ, যোগ্য অযোগ্য লিস্ট যেটা সঠিক সেটা প্রকাশ করুন। ফার্স্ট কাউন্সিলিং থেকে থার্ড কাউন্সিলিং শুধুমাত্র এরা নন টেন্টেড, বাকিরা টেন্টেড। এটা তো অযোগ্যদের বাঁচানোর জন্য করা হচ্ছে ম্যাডাম, কারণ যত টেন্টেড যত অযোগ্য, কিন্তু 12টা কাউন্সিল, হ্যাঁ 8টা, প্রথম 8টা হয়েছিল, তারপর 4টা হয়েছিল, হ্যাঁ 12টা, হ্যাঁ প্রথম থেকে দ্বিতীয় যত অযোগ্য সব এখানে ঢুকে আছে, কারণ তাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। একটাই তো দাবি, সৃজিতা একটু সঙ্গে থাকো, সজলদা হাত তুলছিলেন। একটাই তো দাবি, একটা লিস্ট কিছুতেই প্রকাশ হচ্ছে না, কিছুতেই না। কি আশ্চর্য! এখন আপনারা কি চাইছেন? মানে এই যে সকলে মিলে এগোনোর চেষ্টা করছেন, কি চাইছেন? আমরা চাইছি যোগ্য অযোগ্য লিস্ট সঠিকভাবে দেওয়া হোক। একটাই দাবি। আমি ফিরবো, একবার সজলদার বক্তব্য শুনো। হ্যাঁ, আপনাদেরকে বলি, আমার মনে হয় পুলিশ মোটেও সংযত নয়। পুলিশ ওখানে সংখ্যালঘু, মুর্শিদাবাদের মতন। এরা আজকে যে পরিমাণ সংখ্যায় আছে, পুলিশ বুঝেছে এদের ঠেকাতে পারবে না। সংখ্যা খালিটা কম থাকলে এতক্ষণে খালি করে দিত। আমি আবারও বলছি, ভেতর থেকে খবর আসা উচিত। হ্যাঁ ঠিক, আমার মনে হয় 23 লক্ষ
একটা লিস্ট বার করতে হবে। দ্যাট ইজ নট সো ইজি। হতেই পারে, আমার মনে হয় যারা এতক্ষণ অপেক্ষা করেছিল তাদের যদি একটা নির্দিষ্ট টাইম এখনো যদি সরকারের তরফ থেকে টুইট বা কোনো রকমভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হতো নির্দিষ্টভাবে, তাহলে আমার মনে হয় মাইকিং করতো, তারা রেস্টেন্ড হতো। আর খবর, ভেতরের খবর পাওয়া যাচ্ছে না। মণিপুরের ভেতরের খবর সব পাওয়া যায়। এই ভেতরে ঢুকে সবাই ঢুকে পড়াটা ঠিক নয়। বিধানসভার ভেতরে ঢুকে ভেঙে চুড়ে তছনছ করে দেওয়া যায়, এগুলো সব ঠিক আছে। যারা ন্যায্য চাকরি হারিয়েছে, শিক্ষিত মানুষরা যদি তাদের সপক্ষে কথা না বলেন, তাদের অন্তত মানুষ বলে চিহ্নিত করবে না আগামী দিন সমাজ, এটা আমি বলতে পারি। আমি বলছি যে যারা এখানে আছেন ভাই, আপনারা জেলা ভিত্তিক তৃণমূল নেতাদের কাছে যান, যারা টাকাগুলো নিয়েছে তাদের কলার ধরে বের করে আনুন। টাকাগুলো তারা নিয়েছে, তাদেরকে বলুন, আপনারা তাদের কাছেও যান। এখানে তো বসে থাকবে, আপনারা তাদেরকে ধরে চিহ্নিত করুন, তারা কারা, চিহ্নিত করুন কারা টাকা নিয়েছিল। তৃণমূলের নেতারা যারা রয়েছেন, যেই হোক তাদের শাস্তি প্রাপ্য। আমি এটা একটু কন্ডেম করে বলবো না, অরিত্রর কাছে দ্রুত একটা সেন্টেন্স। না, আমি অনির্বাণ বাবু বলছিলেন যে শুভেন্দু বাবু সেই সময় তৃণমূল করতেন, হ্যাঁ, ফলে তিনিও এর সঙ্গে যুক্ত আছেন। আমি বলি সেটা আপনারা প্রমাণ করুন। যদি টাকা নিয়ে থাকে তাহলে শুভেন্দু বাবুর বাড়িতে বিজেপি বলতো। আবার বলছি বিজেপি বলতো। মানে প্রবল উত্তেজনা হচ্ছে। চাকরিহারারা এই মুহূর্তে একটাই দাবি করছেন, একটা লিস্ট প্রকাশ করতে কি সমস্যা হচ্ছে অরিত্র? বুঝতে হবে যে মানুষগুলো ওখানে গেছেন, তারা কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে তো যাননি যে পরের বছর তারা এমএলএ হবেন বা কাউন্সিলর হবেন, এটা তাদের এজেন্ডা না, এটা তাদের জীবনের রুটি রুজি। বহু মানুষ, কেউ লোন করেছেন, কেউ পরিবারে তাদের সন্তান সন্ততি আছেন, বাড়িতে বৃদ্ধ মা বাবা রয়েছেন, তাদের জীবিকার লড়াই। ফলে এসএসসিকে আমি অনুরোধ করব যে দেরি হলে 1 ঘন্টা দেরি হোক, কিন্তু দয়া করে একটা মাইকিং অ্যানাউন্সমেন্ট করে দিন, একটা প্রেস বিবৃতি দিন, যাতে মবটাকে ঠান্ডা করা যায়। পুলিশ দিয়ে কাঁদানে গ্যাস ছুঁড়ে, কামান ছুঁড়ে, বন্দুকবাজি করে প্রশাসন চালানো যায় না। প্রশাসনের একটা কমিউনিকেশন ম্যানেজমেন্টটাকে শিখুন। দেরি হতে পারে, হয়তো আপনারা কালকে সকালে প্রকাশ করতে পারেন, কিন্তু তারা বেসিক মাইকিং কমিউনিকেশন করুন। না হলে মানুষগুলির ওপরে এভাবে লাঠিচার্জ শুরু করতে হবে কিছুক্ষণ বাদে, যেতে কিন্তু এমনিতেই তারা ডিস্ট্রেসড হয়ে রয়েছেন। এরপরে আরও একটা গুরুতর পরিস্থিতি হবে। অ্যানাউন্সমেন্ট করুন, কখন দেবেন, আগামীকাল দেবেন কিনা স্পষ্ট করে যান। প্রশাসনের কমিউনিকেশন ম্যানেজমেন্ট কিরকম সেটা আরজি করের একদম শুরুর দিকে বোঝা গিয়েছিল। আমি এখানে আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হবে, ছোট্ট বিরতির পর আসছি। আরও একবার লাইভ আপডেট নেব সৃজিতা থেকে, কি হচ্ছে সেখানে দ্রুত নেব ছোট্ট বিরতির পর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।